চ্যাপ্টার 3 NISM অফকোর্স XV পেপার। এই পেপারের খুব ইন্টারেস্টিং একটা, কেন এক্সএ এক্সপির থেকে বেটার, কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করি। অনেকে জিজ্ঞেস করছিলেন এক্সএ এক্সপি হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আর এটা হচ্ছে রিসার্চ অ্যানালিস্ট, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। রিসার্চ অ্যানালিস্ট যারা কোনো কোম্পানি কোনো স্টক নিয়ে আলোচনা করে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যেটা এক্সএ এক্সবির কাজ, সেটা হচ্ছে কোনো রকম ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে অ্যাডভাইস করে, এটা নর্মালি কোম্পানি করে। এটার ক্ষেত্রে এক্সভিটা বেটার এবং এটা ইজি রাদার দ্যান এক্সএ এক্সবি। বোঝা গেছে? নেক্সট ওয়ান পয়েন্ট, এক্সএ এক্সবি করার পরে অনেক ফর্মালিটি বেশি পূরণ করতে হয়, অনেক কিছু পূর্ণ করতে হয়, যেগুলো পূরণ করার পর তবে তুমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হতে পারবে। কিন্তু এক্সভি যেটা রয়েছে একটাই পেপার, দুটো পেপার নয়, একটা পেপার, এবং এটা পাস করার পরে আলটিমেট রেজাল্ট তো আর এনআইএসএম দিয়ে করে টিম কোনো লাভ নেই। এনআইএসএম করার পর সেবি থেকে রেজিস্ট্রেশনটা আসল, এছাড়া আর কোনো কাজ নেই। এনআইএসএম তো এক্সাম তো পাস করতে হবে, এটাই গুরুত্বপূর্ণ, জীবনের একমাত্র ব্রত নয় যে এনআইএসএম এক্সবি পাস করবো বা এক্সএ এক্সবি পাস করবো। নো, জীবনের ব্রত হচ্ছে সেবি রেজিস্ট্রেশনটা পাওয়া, কেন ওটা পাওয়ার পরে আসল খেলা শুরু, ওটার পাওয়ার পর আসল কাজ শুরু। বড় বড় যেসব জায়গা থাকে সেখানে কিন্তু প্রথমে জিজ্ঞেস করে আপনি কি লাইসেন্স কিনা, রেজিস্টার্ড কিনা। রেজিস্ট্রেশন না থাকলে আপনার যাই গুণ থাক, যত বড় আপনি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হন না কেন, কোনো মূল্য নেই। সুতরাং আপনাকে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে আপনাকে রাখতেই হবে, সেটা হচ্ছে এই নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বার, সব থেকে বড় কথা। এবং রিনিউ করতে হয়, রিনিউয়ের জন্য প্রচুর চার্জ দিতে হয়। যদি কিনা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার এক্সএ এক্সবি করেন, সেক্ষেত্রে আপনার যে চার্জ, রিনিউয়াল চার্জ অনেক টাকা, তার তুলনায় এরা তুলনামূলক কম চার্জ দিতে হয়। এক্সামটা ১,৫০০ টাকা, এটা ওখানে এক্সাম ১,৫০০, ৩,০০০ টাকা। এখানে রেজিস্ট্রেশন সমস্ত রকম মিলিয়ে ১,০৫০ টাকা খরচা আছে, ওখানে লাখের উপর খরচা আছে। এবার ১-১.৫ লাখ টাকা ইনভেস্টমেন্ট করার পর তারপরে আপনি একটা ফার্ম তৈরি করে সেখানে একটা বড় মাপের কাজ না হলে হয় না। আর এক্সপি থেকে ছোট ভাব থেকে শুরু হলো, বড় করলেন, ভবিষ্যতে গিয়ে আপনি এক্সএ এক্সপি করেন, কোনো অসুবিধা নেই, আপনি নিজে বুঝে তখন করলেন। অনেক কথা হয়েছে, এবারে চলে আসি স্ট্রেট ব্যাপারে, সেটা হচ্ছে ইকুইটি। আমি জানছি কি আগের চ্যাপ্টারগুলো না দেখে রাখলে অবশ্যই দেখে নেবেন। এখানের কাজ হচ্ছে চ্যাপ্টার ৩, এখানে ৫ নাম্বার মোটামুটি থাকে। এর কাজ হচ্ছে ইকুইটি আর ডেপ্ট মার্কেট, এই মার্কেটের টার্মিনোলজিগুলো বোঝা। কি কি টার্মিনোলজি রয়েছে সেগুলো বুঝার জন্য আমি একটা করে বোঝাতে চলেছি। যেমন প্রথম ঘটনা থেকে যদি বলি কি কি পড়ছে সেটা বলবো। আচ্ছা, এইগুলো হচ্ছে টার্মিনোলজি, এগুলো বোঝাটা খুব শর্টে বোঝাচ্ছি। ডিপ বুঝতে গেলে মেম্বার বেস্ট ইনভেস্টর গ্রুপ চ্যানেলে মেম্বারশিপ রাখতে পারেন, সেখানে আমি কিন্তু ডিটেলসে বুঝিয়েছি। এখানে যেটা শুধু বলার ওভারভিউ দিয়ে যাচ্ছি টার্মিনোলজিগুলো। যেমন প্রথম ঘটনা, এফপি মানে হচ্ছে ফেস ভ্যালু। কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, কোনো একটা স্টকের ক্ষেত্রে কোম্পানির স্টকটার ফেস ভ্যালু কত, যেরকম 10 টাকা যেরকম বলা হয়ে থাকে, যেখানে 10 অনেক সময় দেখবেন ফেস ভ্যালু লেখা থাকে, অর্থাৎ এই একটা এমন ভ্যালু যেটা কিনা একটা রিপ্রেজেন্ট করছে একটা ইকুইটি ক্ষেত্রে, ইকুইটি মার্কেটের ক্ষেত্রে এগুলো সব কিন্তু পার্ট এর মধ্যে, এগুলো সব হচ্ছে ইকুইটি। ঠিক আছে, ইকুইটি নিয়ে কিন্তু বক্তব্য রাখছি। এরপরে আমি বলবো কি ডেপ্ট মার্কেটের কথা। ইকুইটি মার্কেটের ক্ষেত্রে ফেস ভ্যালু দেখবেন সব সময় সব জায়গাতে লেখা থাকে, যেটা হচ্ছে ফেস ভ্যালু, মানে এই মুহূর্তে শেয়ারের যে মানে নমিনাল ভ্যালু যেটা দাঁড়িয়ে রয়েছে সেটাকে আমরা বলছি ফেস ভ্যালু। আচ্ছা, এই ফেস ভ্যালুটা কোথায় কাজে লাগে? ডিভিডেন্ড ক্যালকুলেশন, ডিভিডেন্ড ইল্ড তৈরি করতে কাজে লাগে। আচ্ছা, এরপর হচ্ছে মার্কেট ভ্যালু, এটাকে বলা হয় মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু মানে এই মুহূর্তে সাপ্লাই আর ডিমান্ড এবং সাপ্লাই দুজনের টাগ অফ ওয়ারে আজকের দিনে দাঁড়িয়েছে যে ভ্যালুটা, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। এছাড়া আরেকটা ভ্যালু করে, সেটা হচ্ছে বুক ভ্যালু। অর্থাৎ যদি বলি শেয়ার হোল্ডার ইকুইটি যেটা রয়েছে, শেয়ার হোল্ডার ইকুইটি হচ্ছে ডিভাইড বাই নাম্বার অফ শেয়ারস রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টোটাল তোমার যতগুলো শেয়ার অফ ইকুইটি রিপ্লেস করা হয়েছে তার ডিভাইড করছি নাম্বার অফ শেয়ারকে, তখন এই মুহূর্তে আমরা দেখিয়ে দিচ্ছি বুক ভ্যালুটা। ডিটেলস অবশ্যই বেস্ট ইনভেস্টর চ্যানেলে গিয়ে প্রত্যেকটাকে আমি আলাদা করে বুঝিয়েছি, এখানে সম্ভব না এত বোঝানো এভাবে। ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কি বলতে কি বোঝাচ্ছে? এই মুহূর্তে টোটাল যে এই মুহূর্তে তোমার যে নেট প্রফিট কোম্পানি যেটা দাঁড়াচ্ছে, নেট প্রফিটকে আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি আর্নিং পার শেয়ার। এই মুহূর্তে আর্নিং পার শেয়ার ডিটেলস এর ভবিষ্যতে আমি পরে বলবো। তারপরে আসছি পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও দিয়ে বোঝা যাচ্ছে এই মুহূর্তে কারেন্ট প্রাইস কি রয়েছে, আর্নিং কেমন রয়েছে, তার তুলনায় মানে ইপিএস কি রয়েছে সেটা দেখা হয়, তার তুলনায় প্রাইসের কম্পারিজনটা করা হয় এখানে, মানে মার্কেট প্রাইস সঙ্গে। এটা আমি ডিটেলসে বলেছি ওখানে, এখানে আর বলছি না। এখানে দুটো শব্দ নতুন শিখবে, সেটা হচ্ছে ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড ইল্ড।
ডিভিডেন্ড হচ্ছে কোম্পানি যখন তার প্রফিটের একটা অংশ ইনভেস্টরদের দেয়, সেটাকে বলছে ডিভিডেন্ড। আর ডিভিডেন্ড ইল্ড বলতে ডিভিডেন্ড থেকে ইনকাম। জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ফিক্সড ডিপোজিট করেছি, তার থেকে যে ইন্টারেস্ট পাচ্ছি সেটাকে আমি ডিভিডেন্ড ইল্ড বলে বলতে পারি। ডিটেলসটা আমি পরে বলবো। যেমন মানে ডিভিডেন্ড ইল্ড যদি বলি, আমি কি ডিভিডেন্ড পেলাম তার তুলনায় কারেন্ট মার্কেট প্রাইস কি রয়েছে তা দিয়ে ডিভিডেন্ড ইল্ড বের করে পারলাম। আচ্ছা, মার্কেট ভ্যালু বলে একটা শব্দ অনেক সময় দেখতে পাওয়া যায়। মার্কেট ভ্যালু ব্যাপারটা কি রয়েছে? মার্কেট ভ্যালু বলতে গেলে কতগুলো আউটস্ট্যান্ডিং শেয়ার আছে তার সঙ্গে কারেন্ট মার্কেট প্রাইসকে যোগ করে সিএমপি ইন্টু হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং যে শেয়ার থাকছে যদি গুণ করা যায়, তাহলে আমরা পাচ্ছি কি মার্কেট ক্যাপ কতগুলো রয়েছে। ডিটেলস আমি ওই চ্যানেলে দেখতে পারো, একদম পুরো এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছি, কারণ সময় এখানে কম। ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ বলতে কি বোঝায়? এই মুহূর্তে পাবলিকলি যতগুলো শেয়ার বেরিয়ে রয়েছে সেগুলোকে আমরা বলছি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ। আচ্ছা, এরপর আসছে কর্পোরেট অ্যাকশন। বহু সময় শব্দটা শুনেছো, কর্পোরেট অ্যাকশন। কর্পোরেট অ্যাকশন, কর্পোরেট ব্যাপারটা কি জিনিস? কর্পোরেট কিছুই না, ব্যাপারের মধ্যে কোনো একটা স্প্লিট করলো কোনো একটা কোম্পানি, বা কিংবা কখনো বোনাস পে করলো কোম্পানি, কিংবা কোনো একটা রাইট ইস্যু করলো কোনো কোম্পানি, রাইট ইস্যু হলো কোনো কোম্পানির ক্ষেত্রে, সেই সবগুলো কোনো কারণে বাইব্যাক করা হলো কখনো সখনো, তো সেইগুলো সবই কিন্তু পড়ছে এই কর্পোরেট অ্যাকশনের মধ্যে। হয়ে গেল এই পার্টটা। তাহলে এইগুলো হলো আমাদের ইকুইটি পার্ট। এবার আমি যাব ডেপ্ট পার্টের মধ্যে আসবো। এবার আসছি সেকেন্ড পার্টের দিকে, সেটা হচ্ছে ডেপ্ট। ডেপ্ট টার্মিনালি কি কি রয়েছে? যেরকম ফেস ভ্যালু, এখানেও ফেস ভ্যালু থাকছে, কিন্তু ডেপ্টের মধ্যে ব্যাপার থাকে সেটা হচ্ছে বন্ড। কর্পোরেট বন্ড নিয়ে এখানে কিন্তু কাজ কারবার হয়। কর্পোরেট বন্ডের মধ্যে ফেস ভ্যালু কিরকম হতে পারে? ফেস ভ্যালু হতে পারে 1000 হতে পারে কিংবা 10,000, এই ধরনের ফেস ভ্যালু হতে পারে। আচ্ছা, কুপন রেট। কুপন রেট নিয়ে অনেকে জানতে চায়। কুপন রেট হচ্ছে কি বন্ডের মধ্যে সেম অ্যাজ যেরকম ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট পাওয়া যায়, এক্ষেত্রেও কিন্তু কুপন রেট থাকে। কুপন রেট অনুযায়ী 5%, 7%, 8%, 10%, এগুলো সমস্ত কিছু কিন্তু কুপন রেটের মধ্যে পড়ে যাচ্ছে। মানে আমি বলতে পারি কোনো একটা ফিক্সড ইন্টারেস্ট রেট যেটা রয়েছে, ফিক্সড ইন্টারেস্ট রেট যেটা আমি বললাম ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেটের মতো, এটার ক্ষেত্রে কি করা হয়? এটা হচ্ছে টোটালি বেস হয় ফেস ভ্যালুর ওপরে। ফেস ভ্যালু নিয়ে আমি যেখানে বলছিলাম মনে আছে ফেস ভ্যালুর কথা, এখানে আমি বলেছিলাম ডিভিডেন্টের কথা নিয়ে। তো এই ব্যাপারটা হচ্ছে কি, ইল্ড যেটা হচ্ছে তোমার যে বন্ড ইল্ড, বন্ড ইল্ডের সঙ্গে কিন্তু ফেস ভ্যালু যুক্ত রয়েছে। অর্থাৎ এই সময় যদি কখনো কোনো একটা ইল্ড হয়, কোনো রেট, কোনো একটা ফিক্সড ডিপোজিটের রেট যেরকম বোঝাচ্ছে, ইল্ড বললে সেটাই তুমি বুঝতে পারবে। আচ্ছা, ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি মানে 10 বছরের জন্য একটা বন্ড কেনা হয়েছে, তাহলে এই 10 বছর টাইমটা কিন্তু ইল্ড টু ম্যাচুরিটি বলা হচ্ছে। মানে এর ওপরে বেস করে ভোলাটিলিটি থাকছে, যেরকম 10 বছর পরে গিয়ে একটা বন্ড কি রিটার্ন দিচ্ছে টোটালটা, সেটা দাঁড় করানো হচ্ছে। এবারে ধরে নাও তুমি 100 টাকা ফিক্সড করেছো, তার বদলে তোমাকে বন্ড দিচ্ছে 4 টাকা। এই হিসেব করে 10 বছরের জন্য হিসেব করা রয়েছে। এবারে যত দিন দূরে যাবে তত কিন্তু ভোলাটিলিটি বাড়বে, বাড়তে পারে কমতে পারে, রেট বাড়বে রেট কমবে, কিন্তু কাছাকাছি গেলে ভোলাটিলিটি কম থাকে। এটাকে জন্য আমরা বলছি ওয়াইটিএম, ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটির ব্যাপারটা কি দাঁড়ায়? ইল্ড টু ম্যাচুরিটি হচ্ছে টোটাল এই মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কি পাওয়া যাবে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, যেরকম 100 টাকায় কোনো একটা কর্পোরেট বন্ড কেনা হয়েছে এবং দেখা যাবে সেটা 220 পাওয়া যাবে 10 বছর পরে গিয়ে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, উইল টু ম্যাচুরিটি হচ্ছে 220। বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাচিউর যখন হবে তখন কত টাকা পাওয়া যাবে। এবার অনেক সময় দেখা যায় আগে পরে রেট চেঞ্জ হয়, কুপন রেটের ভ্যালুয়েশন হয়, তার জন্য চেঞ্জ হয়, সেগুলো পরে বলবো। শুধু টার্মিনোলজিগুলো জানানোর জন্য বলছি। ম্যাচ ডেট বা ম্যাচুরিটি ডেট কবে হবে তার উপরে ডিপেন্ড করে ম্যাচুরিটি ডেটের একটা পয়েন্ট। আচ্ছা, ক্লিন প্রাইস ভার্সেস ডার্টি প্রাইস, এখানে একটা দুটো ইন্টারেস্টিং পয়েন্ট বলে। ক্লিন প্রাইস কি বোঝায় আর ডার্টি প্রাইস বলতে কি বোঝায়? ক্লিন প্রাইস বলতে বোঝাচ্ছে, এই মুহূর্তে বন্ড প্রাইস যেটা দাঁড়াচ্ছে, যেটা আমাকে মানে প্রতিজ্ঞা করেছে 1000 টাকা আমি দেবো, 100 টাকা আপনি রাখলে 10 বছর পরে 1000 টাকা দেবো। তাহলে এইখানে কি দাঁড়ালো? ক্লিন প্রাইস হচ্ছে কোনো অ্যাক্রু থাকছে না, টোটালি 1000 টাকা পাচ্ছি। আর ডার্টি প্রাইস বলতে কি বোঝায়? এখানে অ্যাক্রুড প্রাইস ধরা হয়। অ্যাক্রুড বলতে পাওয়া গেল 900 টাকা, 100 টাকা পাওয়া গেল না, তাহলে এইটাকে বলছি ডার্টি প্রাইস। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল, ক্লিন প্রাইস আর ডার্টি প্রাইস। আচ্ছা, এছাড়া কি আছে? ক্রেডিট রেটিং বলে একটা ব্যাপার থাকে। ক্রেডিট রেটিং বলতে কোনো একটা কোম্পানি, যেসব ক্রাইসিল, CRISIL, ক্রাইসিল, অথবা আর একটা কোম্পানি ইকরা, এরা কিন্তু একটা ক্রেডিট রেটিং দেয়। কোনো একটা যখন আপনি বন্ড কিনবেন, কর্পোরেট বন্ড, তখন দেখবেন যে এই ধরনের AAA, A+, AA, এগুলোর উপর, এগুলো ডিপেন্ড করে রিস্কের ওপরে। যেগুলো রিস্ক কম, AAA, সেখানে স্বভাবতই আপনার ইন্টারেস্টটা কম, যাকে আমরা কিন্তু ইন্টারেস্ট বলবো না, কুপন রেট বলবো এখানে, সেটা কম। আবার অনেক সময় দেখা যায় বেশি, ডিপেন্ড করে এগুলোর উপর, রিস্কের ওপরে। অর্থাৎ যত হায়ার রেটিং হবে তত কিন্তু কোম্পানিটা বেটার বলে মনে হবে, যেমন AAA বা AAA+, এরকম ধরনের।
আচ্ছা, এছাড়া একটা সঙ্গে ডিউরেশন বলতে কি বোঝায়? ডিউরেশনটা হচ্ছে একটা ফিক্সড সময়, যতটা সময় দূরে যাবে তত ভলাটিলিটি বাড়বে, আর কাছে হলে ভলাটিলিটি কম থাকবে। ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটি বলে এটাকে আমরা বলতে পারি। এগুলো হয়ে গেল। এবার কি কি কোশ্চেন আসে এর মধ্যে থেকে? কোশ্চেনগুলো নর্মালি কি হয়, এমসিকিউ ধরনের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন যে পার্টগুলো আসে সেটা হচ্ছে ইপিএস বলতে কি বোঝো, বা প্রাইস টু আর্নিং রেশিও ফর্মুলা কি রয়েছে, ইপিএস এর ফর্মুলা কি রয়েছে, ডিভিডেন্ড ইল্ড বলতে কি বোঝায়, ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন, বা ওয়াইটিএম বা ইল টু ম্যাচুরিটি যে কনসেপ্ট, সেটার জন্য এমসিকিউ। ওয়াই টু ইল টু ম্যাচুরিটি বলতে কি বোঝায়, যেমন 100 টাকা থেকে পাওয়া গেল রিটার্ন 101, 102, 103, 104, এরকম ধরনের ব্যাপার। তাছাড়া ক্লিন ভার্সেস ডার্টি প্রাইসের ডিফারেন্সটা কি হতে পারে, কুপন রেট বলতে কি বোঝায়, কুপন রেটের সঙ্গে ইল কি ডিফারেন্স রয়েছে, এছাড়া হচ্ছে ডিউরেশন কনসেপ্ট। এই ধরনের কোশ্চেনগুলো ছোট ছোট আসতে পারে। তাহলে আজকের মতো এটা বোঝা গেল। নেক্সট আবার দেখা হয় পরের ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে।